ঢাকা থেকে মনিটরিং হবে দেশের সব কেন্দ্রের এইচএসসি পরীক্ষা। ইতোমধ্যে ২,৬৯৭ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মনিটরিং সেল থেকে তা মনিটরিং করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.মা এহসানুল হক মিলন। এছাড়া ফলাফল নিয়ে কোনো শিক্ষার্থী আপত্তি থাকলে শুধু টেবুলেশন শিট নয়, পরীক্ষার উত্তরপত্র দেখার সুযোগ দেয়া হবে বলেও জানান তিনি। সচিবালয়ে এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, মূল্যায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পরীক্ষকদের মূল্যায়নের মান যাচাই করতে সব শিক্ষা বোর্ড থেকে নমুনা খাতা পরীক্ষা করা হবে। প্রশ্ন ফাঁসের সম্ভাবনা রোধে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী জানান, এই ধরনের অপরাধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। আগামীকাল থেকে শুরু হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছেন ১২,৭০,৫৮৩ জন পরীক্ষার্থী। আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছি তারা যে নিরাপত্তার জন্য যারা থাকছেন তাদের কাছে বডি ক্যামেরা থাকবেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য নিয়ন্ত্রণ থাকে, সেই জন্য আমরা এটা নতুন ইনক্লুড করেছি। লাস্ট এক্সাম সম্পর্কে কিছু সোশ্যাল মিডিয়া বিভ্রান্তিকর নিউজ দিয়েছে, এবার সেই ব্যাপারে সাইবার আইনও হয়েছে। এই ধরনের বিভ্রান্তকর নিউজ যদি কেউ ছড়ায়, সাথে সাথে তাদেরকে আইনের কাছে সোপর্দ করতে হবে এবং সেটাকে বিচার বিশ্লেষণ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং কঠিনভাবে নেওয়া হবে, যেন সোশ্যাল মিডিয়াকে মিসইউজ করে পরীক্ষাকে যেন আর বিভ্রান্ত না করতে পারে। শাহ সিমেন্ট ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন ইমা মিডিয়া কাপ ফুটবল 2026-এর উদ্বোধনী ম্যাচে দাপুটে জয় দিয়ে দুরন্ত টেলিভিশনের বিরুদ্ধে উড়ন্ত সূচনা করেছে চ্যানেল এস। আজ রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক মাঠে 20টি দলের অংশগ্রহণে আয়োজিত প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে দুরন্ত টেলিভিশনকে 5-0 গোলের বড় ব্যবধানে হারায় চ্যানেল এস। ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে নির্ধারিত সময়ের 4, 27 ও 29 মিনিটে হ্যাটট্রিক করেন চ্যানেল এসের ফরওয়ার্ড নিলয়। তার অসাধারণ পারফরমেন্সে তিনি ম্যাচ সেরা পুরস্কারও জিতে নেন। দলের হয়ে বাকি দুটি গোল করেন স্ট্রাইকার আরাফাত। এর আগে জমকালো আয়োজনের মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন করেন ইমার সভাপতি তসলিম চৌধুরী। এ সময় চ্যানেল এসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সুজিত চক্রবর্তী, ভাইস চেয়ারম্যান মুনাওয়ার হোসেন মইনুল, ইমার সাধারণ সম্পাদক মোহাম্মদ ফেরদৌস নাইম পরাগ ও চ্যানেল এসের চিফ মার্কেটিং অফিসার তুর্জা রেজাউল কথা সহ বিভিন্ন টেলিভিশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, বিশেষ করে চ্যানেল এস এর পক্ষ থেকে খেলছি। ইনশাল্লাহ আমি এই দলকে ফাইনালে নিয়ে যাব। আমরা বেসিক্যালি কথাই না কাজে পরিচয় দিই। আমরা যখন নামি তো এর আগে অনেক কিছু বলেছে যে, কিন্তু আমরা চুপ ছিলাম, কারণ আমরা মাঠের খেলাটাই বিশ্বাস করি। আর আমার মনে হয় যে চ্যানেল এসের যে টিম, আমরা চ্যাম্পিয়ন হব ইনশাল্লাহ। 22টা টেলিভিশন অংশগ্রহণ করেছে, সাথে যুক্ত হয়েছে শাহ সিমেন্ট। তাদের এই মার পাশে দাঁড়ানো, সহযোগিতা করা খেলাধুলাতে, এটা খুবই আনন্দের বিষয়। এবং আজকে যারা অংশগ্রহণ করছে বিশেষভাবে এইবারের মতো নতুনভাবে অংশগ্রহণ করছে, তো আমি চ্যানেলের কাছে প্রত্যাশা হচ্ছে নিশ্চয়ই চ্যাম্পিয়ন হয়ে বের হবে ইনশাআল্লাহ। সবাই ভালো করবে, সবার জন্য শুভকামনা রইল। দেশের অধিকাংশ ক্রিটিক্যাল কেয়ার ইউনিট বা সিসিইউ রাজধানী কেন্দ্রিক হওয়ায় প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। রাজধানীতে বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন আয়োজিত জাতীয় সম্মেলনে তিনি বলেন, দেশের 80 থেকে 90% সিসিইউ ঢাকা কেন্দ্রিক হওয়ায় জেলার মানুষ সময় মতো জরুরি চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। সঠিক পরিকল্পনার মাধ্যমে জেলা ও সদর হাসপাতালগুলোতে সিসিইউ সম্প্রসারণ করা গেলে গুরুতর রোগীদের মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শওকত হোসেন জানান, চিকিৎসা ব্যবস্থার সম্প্রসারণের পাশাপাশি চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে চলতি মাস থেকেই হাসপাতালে আনসার সদস্য মোতায়েন শুরু হবে। 64 জেলার মধ্যে 38টি জেলায় স্থানীয় হাসপাতালে কোনো ক্রিটিক্যাল কেয়ার বা নিবিড় পরিচর্যা কেন্দ্র নেই। দেশের 80 থেকে 90% ইন্টেন্সিভ কেয়ার ইউনিট রাজধানী ঢাকায় অবস্থিত।
নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের উপর নির্ভর না করে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আজ সকালে রাজধানীর শেওড়াপাড়ায় ডেঙ্গু প্রতিরোধ, পরিষ্কার পরিচ্ছন্নতা ও নাগরিক সমস্যা সমাধান অভিযান শেষে তিনি একথা বলেন। জামায়াত আমির বলেন, পানি, গ্যাস ও জলাবদ্ধতার মতো অনেক সমস্যার পেছনে নাগরিকদের অসচেতনতাও দায়ী। তিনি বলেন, অনেকেই নিজেদের আবর্জনা ড্রেনে ফেলেন, যা জলাবদ্ধতা ও পরিবেশ দূষণের অন্যতম কারণ। এ সময় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং মশার প্রজনন স্থল ধ্বংসে সবাইকে সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি। অভিযানে প্রতিমন্ত্রী মীর শাহ আলম সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় বরাদ্দ এবং প্রশাসনিক সহযোগিতার পূর্ণ নিশ্চয়তা দেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন এ সময় উপস্থিত ছিলেন। আপনাদেরকে সবাইকে নিয়েই এই এলাকার গ্যাসের সমস্যা, পানির সমস্যা, বিদ্যুতের সমস্যা আমরা পর্যায়ক্রমে সমাধান করব। আমি আরেকবার সম্মানিত শ্রদ্ধেয় বিরোধী নেতাকে ধন্যবাদ জানাবো যে উনি আমাদেরকে সময় দিয়েছেন এবং আমাদেরকে নিয়ে, ওনার এলাকার মানুষকে নিয়ে সমস্যাগুলো আমাদের কাছে উপস্থাপন করেছেন। ড্রেনের সমস্যা, তারপরে ভাঙা রাস্তা, চুলায় আগুন জ্বলে না, বাথরুমে পানি পাওয়া যায় না, কিশোর গ্যাংয়ের সমস্যা, লাইট পোস্টের সমস্যা, এই সবগুলা মোটামুটি এসে গেছে। এখন দোয়া করেন আমরা সবাই মিলেমিশে একাকার হয়ে, এই দেশ আমাদের সবার, সরকারি দলেরও দেশ, বিরোধী দলেরও দেশ, 18 কোটি মানুষের দেশ। এই দেশটাকে ইনশাল্লাহ আমরা সবাই মিলে এগিয়ে নিয়ে যাব। দীর্ঘ 20 বছর পর প্রথমবার কোনো নারী প্রধানমন্ত্রী পেল দক্ষিণ কোরিয়া। দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত হয়েছেন বর্তমান ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং স্টার্টআপ বিষয়ক মন্ত্রী হান সিয়ং-সুক। দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় এবং এই 2 দশকের মধ্যে প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন তিনি। মঙ্গলবার দেশটির সংসদে 166 ভোটে আনুষ্ঠানিকভাবে তাঁর এই নিয়োগের অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার আগে তিনি রাষ্ট্রপতি লি জে মিয়ং এর মন্ত্রিসভায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিষয়ক মন্ত্রী হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। প্রযুক্তি ভিত্তিক ব্যবসা পরিচালনা এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তায় তার বিশেষ দক্ষতা দেশ জুড়ে ব্যাপকভাবে স্বীকৃত। বিশ্লেষকদের মতে প্রযুক্তি ও ব্যবসা খাতে হান সেয়ং-সুকের এই দীর্ঘ অভিজ্ঞতা দেশের শিল্পনীতি, উদ্ভাবন ও অর্থনীতিকে আরও গতিশীল করবে। তার এই নিয়োগকে দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং প্রযুক্তি নির্ভর ভবিষ্যৎ উন্নয়নের ক্ষেত্রে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও দূরদর্শী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। প্রশাসনিক সেবাকে আরও কার্যকর ও জনবান্ধব করতে দেশে 3টি নতুন উপজেলা এবং একটি নতুন থানা গঠনের অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি। আজ সচিবালয়ে অনুষ্ঠিত নিকারের 121তম বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু জানান, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার 6টি ইউনিয়ন নিয়ে গঠিত হবে ফটিকছড়ি উত্তর উপজেলা। কুমিল্লার মুরাদনগর উপজেলাকে বিভক্ত করে গঠন করা হবে বাঙ্গুরা উপজেলা এবং ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার 8টি ইউনিয়ন নিয়ে প্রতিষ্ঠিত হবে পাগলা উপজেলা। একই সঙ্গে চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে নতুন হালদা থানা গঠনেরও অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষের পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের আওতাধীন নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অংশগুলো ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে নিকার। গাজীপুর সদর উপজেলা বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম সরকারকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত কথিত মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদের প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী। বুধবার দুপুরে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের সিঁড়ির চলা এলাকায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এলাকাবাসীর দাবি, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফখরুল ইসলাম সরকারকে জড়িয়ে বিভিন্ন বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে, যার মাধ্যমে তার ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে। তাদের অভিযোগ, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। তারা সংশ্লিষ্ট গণমাধ্যম ও প্রশাসনের প্রতি প্রকৃত ঘটনা তদন্ত করে সঠিক তথ্য প্রকাশ এবং উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুর বড় ভাই বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল্লাহ ভূঁইয়ার মৃত্যুতে নোয়াখালীতে শোক সভার আয়োজন করা হয়েছে। বুধবার দুপুরে বেগমগঞ্জ উপজেলার বাবুপুর উচ্চ বিদ্যালয় স্কুলের নবনির্বাচিত অ্যাডহক কমিটির আয়োজনে এ শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সারওয়ারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাবুপুর উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির আহ্বায়ক মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় জেলা বিএনপির সদস্য মোহাম্মদ ইউসুফ মোল্লা ও স্কুলের নবনির্বাচিত অভিভাবক কমিটির সদস্য নিজামুদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে রফিকুল্লাহর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। গত ২৭ জুন রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রফিকুল্লাহ ভূঁইয়ার মৃত্যু হয়। ঢাকার ধামরাইয়ে দরিদ্র, অসহায় ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। বুধবার সকালে ধামরাই উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি অর্থায়নে উপজেলার সুয়াপুর ইউনিয়ন পরিষদ থেকে মোট ৩৭০টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এ সময় সুয়াপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শেখ মোহাম্মদ মুসার সভাপতিত্বে প্রধান অতিথি থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন ঢাকা ২০ আসনের সংসদ সদস্য তমিজ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ধামরাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা AKM মহিতুল ইসলাম, সুয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নূর ইসলাম হামিদ ও সুয়াপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শিমুল আহমেদ সহ অন্যান্যরা। মুন্সিগঞ্জের সিরাজদি খানে নিখোঁজের ৫০ দিন পর আওলাদ হোসেন নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। বুধবার সিরাজদি খান উপজেলার চাইনপাড়া গ্রামে অভিযান চালিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত আওলাদ হোসেন চাইনপাড়া গ্রামের মৃত ফরিদ শেখের ছেলে। পুলিশ জানায় গত ৯ মে থেকে নিখোঁজ ছিলেন আওলাদ হোসেন। পরে ২৩ মে তার ভাই আব্দুল আউয়াল শেখ সিরাজদি খান থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে আওলাদ হোসেনের স্ত্রীর বোন জামাই খায়ের ব্যাপারীর বাড়ির রান্নাঘরের মাটির নিচ